দর্শক দেখছেন এটি নিউজ, প্রণব সাহা অপু আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রতি রাতেই আমরা আপনাদের সামনে হাজির হই, আপনারা ভালো লাগেন বলেই আমরা প্রতিনিয়তই এই অনুষ্ঠানগুলো করি, অনেক বেশি কাছে আসার চেষ্টা করি। দর্শক, আজকে দিনের যে সমস্ত ঘটনা রয়েছে সেগুলো আপনাদেরকে জানাতে চাই। তার আগে আমরা এমন একটা সময়ে কথা বলছি যে অর্থাৎ গেল প্রায় 2.5 মাসের মধ্যে আজকে করোনায় সবচেয়ে বেশি মৃত্যু, এমন একটা দিনে আমরা কথা বলছি। প্রায় 82 জনের মৃত্যু হয়েছে। এরকম একটি পরিস্থিতি মাননীয় প্রধানমন্ত্রীর আজকে বেশ কয়েকটি অনুষ্ঠান ছিল। বিশেষ করে সকালে আশ্রয়ণ প্রকল্পের উদ্বোধন করে বক্তব্য যখন তিনি শেষ করছিলেন তখন একটি কথা বলেছিলেন যে আসলে এই কোভিড পরিস্থিতি কোন দিকে যাবে এটির যেমন একটা ধারাবাহিকতা রয়েছে, আবার আমরা যদি কথা না শুনি, আমরা যদি নিয়মিত যে স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়গুলো আছে সেটি একজনে অপরকে সচেতন না করি, তাহলে কিন্তু মানবিক বিপর্যয় আসন্ন। এবং মানবিক বাংলাদেশের কথা তিনি বলছেন মানবিক মর্যাদা তখনই বাড়বে যখন আমরা প্রত্যেকের প্রতি প্রত্যেকের একটা দৃঢ় অবস্থানে যাব। আমরা যেমনটা বলছিলাম যে বাংলাদেশের ইতিহাসে তো বটেই, পৃথিবীর ইতিহাসে একটি বিরল ঘটনার জন্ম আজকে যেটি হয়েছে, যে মানুষকে তার মানবিক মর্যাদা বৃদ্ধির জায়গাটি মাননীয় প্রধানমন্ত্রী অক্ষরে অক্ষরে পালন করছেন। আমরা সেগুলো একটু আলোচনা করব। পাশাপাশি যে স্থানীয় অবকাঠামো যে ধারাবাহিকতায় বাংলাদেশ সরকার এই মুহূর্তে নিয়ে যাচ্ছেন সেটি রয়েছে। পাশাপাশি সবাই যেন এই করোনা পরিস্থিতিতে আমাদের প্রতিবেশীর দিকে খেয়াল রাখি, সেটিও আমরা কথা বলবো। আমরা পরিচয় করিয়ে দিতে চাই মাননীয় পরিকল্পনা মন্ত্রী, তাকে আমরা পেয়েছি, এম এ মান্নান এমপি স্যার। স্বাগত জানাচ্ছি। আমি জানি ব্যক্তিগত কারণে আপনি ঢাকার বাইরে রয়েছেন এবং আমাদেরকে সময় দিয়েছেন, কৃতজ্ঞতা জানাই। আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় সংসদ সদস্য চট্টগ্রাম 6 আসনের এবিএম ফজলে করিম চৌধুরী, আমাদের সঙ্গে রয়েছে মেয়র গাজীপুর সিটি কর্পোরেশনের অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, এবং আমাদের সঙ্গে রয়েছেন মাহবুব হোসেন, পরিচালক আশ্রয়ণ প্রকল্প 2-এর, এবং রয়েছেন শিক্ষক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ সেলিম উদ্দিন। প্রত্যেককে কৃতজ্ঞতা জানিয়ে আজকে আয়োজন শুরু করতে চাই। আমরা আরাফাত সিদ্দিকী আমার সহকর্মী, তার একটি প্রতিবেদন দেব, মানে সেটি দেখে আমরা আলোচনাটা শুরু করতে চাই। প্রথম দফায় ক্ষমতায় আসার পর থেকে এ পর্যন্ত প্রায় 4.25 লাখ ভূমিহীন পরিবারকে আশ্রয় দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই ধারাবাহিকতায় আশ্রয়ণ 2 প্রকল্পের আওতায় পরিকল্পনা রয়েছে আরো প্রায় 3 লাখ পরিবারকে জমিসহ একটি ঘর বুঝিয়ে দেবার। এই বাংলাদেশে একটি মানুষও গৃহহীন থাকবে না, ভূমিহীন থাকবে না। কোনো মানুষ যদি গৃহহারা থাকে বা ভূমিহীন থাকে বা এ ধরনের ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, অবশ্যই সেটা আমাদের জানালে আমরা তাদের জন্য ঘরবাড়ির ব্যবস্থা করে দেব। চলতি বছর প্রথম পর্যায়ে 60,000-এরও বেশি পরিবারকে ঘর দেওয়ার পর রোববার আরো 53,000-এরও বেশি পরিবারকে জমিসহ ঘর উপহার দিলেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, মানুষের সেবা করতেই ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ সরকার। ক্ষমতায় বসে শুধু নিজে খাবো, নিজে ভালো থাকবো, সেটা তো না। ক্ষমতায় থাকা মানে হচ্ছে মানুষের সেবা করার একটা সুযোগ, মানুষের জন্য কিছু করার সুযোগ। মানুষের সেবক হিসেবে যখনই প্রথম সরকার গঠন করেছে এই ঘোষণা দিয়েছিলাম, সে সেবক হিসেবেই নিজেকে আমরা তৈরি করছি এবং সেইভাবে সাহায্য করে যাচ্ছি, কাজ করে যাচ্ছি। মুজিব বর্ষ উপলক্ষে দেশের প্রতিটি ভূমিহীন পরিবারকে স্থায়ী ঠিকানা দেওয়ার বিশাল এই প্রকল্পে চলতি বছরের মধ্যেই আরো 1 লাখ পরিবার পাবে নতুন স্থায়ী ঠিকানা। শুধু গ্রাম নয়, এই প্রকল্প চলবে রাজধানী সহ প্রধান শহরগুলোতেও। ঢাকা শহরে যে বস্তিবাসীরা আছে, তারা বস্তিতে যে অস্বাস্থ্যকর পরিবেশে থাকে এবং বেশ ভালো টাকা ভাড়া দিয়েই তাদের থাকতে হয়, কিন্তু ভাড়া দিয়েই যখন থাকবে তখন ভালোভাবেই থাকুক। আমরা তাই বস্তিবাসীর জন্য ওই ভাড়ায় থাকার জন্য ফ্ল্যাট নির্মাণ করে দিচ্ছি। অর্থনৈতিক নীতিমালায় আমাদের প্রথম কাজ হচ্ছে একবারে গ্রাম পর্যায়ে তৃণমূল মানুষের কাছে পৌঁছে যাওয়া, অর্থ সরবরাহ করা, জীবন জীবিকার ব্যবস্থা করা, তাদের বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, স্বাস্থ্যের ব্যবস্থা করা। এর আগে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের বেশ কয়েকটি অঞ্চলে একযোগে জমিসহ ঘর বুঝিয়ে দেওয়ার এই কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। লাখ লাখ পরিবারকে জমিসহ ঘর বুঝিয়ে দিয়ে অর্থনীতির মূল স্রোতে নিয়ে আসার বিশ্বের সবচেয়ে বড় প্রকল্প এটি। বাংলাদেশের এই উদ্যোগ দারিদ্র্য বিমোচনের সক্ষমতা প্রমাণে সারা বিশ্বের কাছেই অনন্য নজির হয়ে থাকবে। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।
দর্শক, আমরা আরাফাত সিদ্দিকীর প্রতিবেদনটি দেখছিলাম এবং আপনাদের জানিয়ে রাখতে চাই, সকাল থেকে যারা এটি নিউজ দেখেছেন, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের সঙ্গে আমরা সংযুক্ত হতে চেয়েছিলাম, ইচ্ছা করে চেয়েছিলাম যে আসলে গণমাধ্যম কিংবা যারা এই নিউজ মাধ্যমগুলো চালান তাদের নানান ধরনের হিসেব নিকেশ থাকে, অঙ্কের হিসেব থাকে, টাকা পয়সার ব্যাপার থাকে, কোনটা করলে লাভ হবে, কোনটা করলে ক্ষতি হবে। কিন্তু আমাদের কাছে মনে হয়েছে, এটি নিউজের কাছে মনে হয়েছে যে মানবিক মর্যাদার যে আজকে একটি দৃষ্টান্ত হলো, সেই ধারাবাহিকতায় এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এগুলোকে যারা এগিয়ে নেবেন তারাই এটি নিউজের সঙ্গে থাকবেন। আমাদের সঙ্গে মাননীয় পরিকল্পনা মন্ত্রী স্যার আছেন, আমরা তাকে আমাদের পরিবারের সদস্য মনে করি। অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, একেবারে টিম, আমরা একটা টিম হয়ে কাজ করি। স্যার, একদম ছোট করে আপনার কাছ থেকে শুরুটি করতে চাই যে কত কিছু পাশ করতে হচ্ছে একটিকে, প্রতিদিন বিশাল বিশাল কর্ম, কিন্তু যে মেইন স্পিরিট মানবিক মর্যাদার বাংলাদেশ, সেটি কিন্তু এখন পৃথিবীর এই করোনাকালীন সময়টিতে পৃথিবীর অনন্য একটি উদাহরণ বাংলাদেশ। আমি কে সমালোচনা করলো সেদিকে যেতে চাই না, কিন্তু এটাই তো হওয়া উচিত ছিল 50 বছরের বাংলাদেশে। স্যার, কি যুক্ত করবেন? মান্নান স্যার। ধন্যবাদ আপনাকে, এবং আপনারা যে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে সাপ্তাহিক প্রায় আলোচনা করছেন, আমি আপনাকে ধন্যবাদ জানাই। এই বিষয়টা দুই দিকে দেখা যায়। একটা, ধরুন আমি সরকারে কাজ করি, বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকারের মধ্যে আমরা আছি, সরকারের দায়িত্ব আছে, এই আমার একটা দিক আছে। কিন্তু তার চেয়ে বেশি বড় দিক হলো আমি একজন বর্তমান কালের একজন বাংলাদেশে একজন বাঙালি নাগরিক, এবং আমার যে অনুভূতি, আমার যে দেশের প্রতি যে আমার দায়বোধ বা দায়িত্ববোধ, এই সকলের একটা অনুভূতি এখানে জড়িত আছে। কেন এই কথাই বললাম যে আমরা পরিচিত ছিলাম একটি অতি দরিদ্র দেশ হিসাবে, এবং দারিদ্র দূরীকরণের বিষয়ে আমাদের দল বাংলাদেশ আওয়ামী লীগ দারিদ্র দূরীকরণ তার একটা প্রধান লক্ষ্যই বলে, দারিদ্র উপশম করা, কমিয়ে আনা ইত্যাদি। এটা শুধু মুখের কথা নয়, এখানে হলো মূল কথা। আপনি বারবার একটা শব্দ ব্যবহার করছেন, মর্যাদা। এগুলো খয়রাতি বিষয়, কিছু দিলাম তারপরে কিছু খেয়ে পরে থাকলো, এটা দিয়ে কিন্তু কাজ হবে না। এটা খয়রাতি নয়, দাতব্য নয়, এটা জাকাত হিসাবে কোনো দেওয়া নয়। এইটা হলো একটা আর্থসামাজিক পদক্ষেপ, ন্যায় বিচার যার কেন্দ্রে থাকে। এই সকল যারা আমাদের নাগরিক দরিদ্র, সঙ্গত, অত্যন্ত সঙ্গত কারণেই তারা দরিদ্র, তারা বঞ্চিত বলা হয়, যদিও আমরা শব্দটা ইউজ করি না। এইটা বঞ্চনার শিকার হয়েছিল, তাদেরকে সেই বঞ্চনার শিকারদেরকে আমরা বের করে এনে আমাদের জাতির যে সম্পদ বৃদ্ধি হচ্ছে, তাদের কাজের পরিশ্রমের ফলে এই সম্পদের একটা হক অংশ তাদেরকে ফিরিয়ে দেওয়া একটা কার্যক্রমের মাধ্যমে, এবং দারিদ্রকে আঘাত করা এবং মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা করা, এই সকল বিশাল ব্যাপারের মধ্যে আছে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী তার চুম্বক কথার মধ্যে বলেছেন, একটি মানুষও বাংলাদেশে থাকবে না, দরিদ্র থাকবে না। আমরা এটা একটা ঘোষণা, আমরা এটা পর্যায়ক্রমে আমরা এটা বাস্তবায়ন করব। বলেই তিনি বসেন নাই, ইতিমধ্যে কয়েক লাখ ঘর নির্মাণ হয়েছে, আরো কয়েক লাখ হবে। একটি ঘর নির্মাণ হওয়া মানে সরাসরি 5 জন ব্যক্তি, 5 জন বাঙালি নাগরিক তার সম্মানে প্রতিস্থাপিত হওয়া, তার নিজের জায়গার মালিক হওয়া। সে কোনো খয়রাতি ঘরে বাস করে না, সে কোনো এতিমখানার ঘরে বাস করে না, সে কোনো রিলিফ ক্যাম্পে বাস করে না, সে তার নিজের ঘরে নিজের মালিকানায় সাফ কপালা মূলে মালিক হয়ে সেখানে বাস করে। এই যে ডিফারেন্সটা অন্যান্য বিষয় আশয় থেকে এই ক্ষেত্রে, এইটা আমাদের অনুধাবন করা প্রয়োজন। এটা খুব বিশাল কাজ মনে হয় প্রথম দিকে, বাট যেভাবে আমার মাননীয় প্রধানমন্ত্রী শুরু করেছেন এবং আমাদের যারা কাজ করছেন, বিশেষ করে আমাদের মাঠে আমাদের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং আমাদের দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সকলে মিলে, আমি বিশ্বাস করি একজন কর্মী হিসাবে, এই দলের নাগরিক হিসাবে আমরা বেশ এগিয়ে গেছি। ওয়েল বিগান ইজ হাফ ডান, ইংরেজি ভাষায় বলে। ভালোভাবে শুরু করা মানেই অর্ধেক কাজ করে ফেলা। সেই অর্ধেক কাজ ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী সেরেছেন। তিনি ভালোভাবে কাজ শুরু করেছেন, উইথ এ ব্যাং আঘাত করে তিনি কাজ শুরু করেছেন। সুতরাং আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনি কাজ বেছে নিয়েছেন এবং বিশিষ্ট জনদেরকে দাওয়াত দিয়েছেন। মাননীয় সাংসদ জনাব ফজলুল করিম এখানে আছেন, তাকে আমি সম্মান করে শ্রদ্ধা জানাই।
আমার ভাই জাহাঙ্গীর আছেন, আমাদের বড় একটা শহর গাজীপুরের নির্বাচিত প্রতিনিধি, তাকে আমি সম্মান জানাই, আলোচনা নিয়ে এসছেন। প্রফেসর সলিমুদ্দিনকে নিয়ে এসছেন, বিশেষজ্ঞ মানুষ, তারা পণ্ডিত মানুষ, তাদেরকে সম্মান জানাই। এবং মাহবুব, যিনি আমাদের সহকর্মী, এই কাজটা তদারকি করছেন বা পরিচালক হিসাবে, তাকে এবং তার দলকে আমি অভিনন্দন জানাই। সর্বোপরি আমি মাননীয় প্রধানমন্ত্রীকে, যার মস্তিষ্ক প্রসূত, যার সৃজনশীল ধারণা থেকে এবং যার সাহস থেকে এই বিশাল কাজে শুরু হয়েছে, তাকে অভিনন্দন জানাই। ধন্যবাদ। জি প্রণব আপনার। স্যার, আসবো আবারও আপনার কাছে। আপনি মাহবুব স্যারের কথা বলছিলেন, তাকে আমাদের যারা একটু সিনিয়র সহকর্মী আছে, তার অফিসের লোকজন বা একটু সরকারি কর্মকর্তারা দরদি মাহবুব বলে ডাকে। এটা আমি আজকে বিকেলেই জেনেছি যে যেভাবে তিনি দরদ দিয়ে নানান খুঁটিনাটি দিকগুলো দেখছেন। আমরা আসবো মাহবুবের কাছে। আমাদের সঙ্গে অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম যেমনটা বলছিলেন যে গাজীপুরে অনেক বেশি সংখ্যক ঘর এবং মুজিববর্ষ উপলক্ষে সবচেয়ে বেশি, আবার মানে এই মুহূর্তে যে পরিস্থিতি, করোনা কিংবা সেই শহরটিকে আমূল বদলে ফেলা, এগুলো না গেলে চোখে না দেখলে বোঝার কোনো উপায়ই থাকছে না। এই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রীর আজকের মন্তব্য যে মানবিক মর্যাদার একটা শ্রেষ্ঠ দেশ বাংলাদেশ হবে, এটি হচ্ছে তার স্বপ্ন। জাহাঙ্গীর আলম, অনেক কিছু যুক্ত করার আছে, তরুণ কর্মী এবং সব কিছু মিলে অনেক কিছু দেখার একটা অভিজ্ঞতা তো রয়েছে, কি যুক্ত করবেন? যেটা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বলল, মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে উদাহরণ দিয়ে সারা পৃথিবীর সাথেই আজকে সম্পর্ক রক্ষা করি, এই যে অসহায় মানুষ, গরিব মানুষ, মানুষ যেখানে রাস্তাঘাটে অন্যের জায়গায় অবস্থান করছিল, সেই জায়গার মধ্যে এত বড় একটি উদাহরণ দিয়ে যিনি ঘর পেয়েছেন, যার সন্তানকে নিয়ে ঘরে উনি আজকে অবস্থান করছেন, তারা বুঝে কতটুকু ব্যথা থেকে, কষ্ট থেকে আজকে এই মানবিকভাবে মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা এবং সরকারের সহযোগিতায় আজকে তারা নিজের ঘরে অবস্থান করছেন। যার নাই সে বুঝে এটা ব্যথা কতটুকু। আজকে তারা এটা পেয়েছে। আমি মনে করি এই আল্লাহর দুনিয়ায় তারা আজকে সবচেয়ে খুশির জায়গাটুকু আছে। এটা যেন সম্মানের হয় এবং মাননীয় প্রধানমন্ত্রী বলে দিয়েছে যেটা ভাড়া থাকা হইতো, সেটা উনি বলছে ভাড়া প্রয়োজন হলে 1 টাকা হোক, অল্প টাকা হোক, 100 টাকা হোক, তার যে নিজের এবং নিজের পরিশ্রম করে যে সেটা নিয়েছে, তার কর্মের দিকেও কিন্তু সেটা মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সেটা উদাহরণ হিসেবে দিয়েছেন। এবং তাদের সন্তানরা যে মানুষ হবে, তখন কিন্তু তারা নিজের মনের খুব বড় শক্তি নিয়ে তারা কিন্তু বড় হতে পারবে, লেখাপড়া করতে পারবে এবং মানুষের মতন মানুষ হবে। একটা পরিবার কিভাবে প্রতিষ্ঠিত করতে হবে, সেই প্রথম স্তরটা এবং ফাউন্ডেশনটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারের মাধ্যমে সেটি বাস্তবায়িত হয়েছে। আজকে হয়তো বা অনেক সময় কিছু ছোটখাটো ভুলের কারণে এই যে বড় একটি মানবিক দিক সারা দুনিয়ার মধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটি উদাহরণ হিসেবে দিয়েছে, এবং আমাদের পরিকল্পনা মন্ত্রী মাননীয় সংসদ সদস্য আছেন, এই ডিপার্টমেন্টের যারা পিডি আছেন, তারা যেভাবে কাজটি করেছেন, আমি মনে করি এটা আমাদের বাংলাদেশের মানুষের জন্য। এবং 71 সালে বা যে সময় আমাদের দেশের মানুষ বর্ডারে কি অন্য দেশে কি আশ্রয় নিয়েছিল, সেই সময় মানুষ বুঝতে পেরেছিল কষ্ট কি। ঠিক আজকে এই 2021 সালে মানুষ কিন্তু আবার বুঝতে পেরেছে মানুষের স্বাধীনতার বুকটা, নিজের সম্পদে থাকা, নিজের ঘরে থাকা কতটুকু আনন্দ, যেটি আমাদের গার্জিয়ান হিসেবে উপহার দিয়েছেন। সেজন্য আমি মনে করি আজকে 16-17 কোটি মানুষের মধ্যে তাদের যে একটা ঠিকানা হয়েছে এবং তাদের নিজের পায়ের নিচে মাটি হয়েছে, এটা একটা মানুষের মনের দিক দিয়ে অনেক বড় হয়। তাদের সন্তানরা সেই হিসেবে বড় হবে এবং রাষ্ট্র সরকার এবং দেশের প্রতি তাদের যে দেশপ্রেম, সেটা কিন্তু ফুটে উঠবে। তারা অসহায় নয়, তাদের পক্ষে প্রধানমন্ত্রী আছেন। যে দেশের একজন লাস্ট গরিব মানুষের পক্ষে দেশের প্রধানমন্ত্রী থাকে, সে দেশের মানুষ আর সম্মানের কতটুকু জায়গা হতে পারে, সেটি আমরা এই ঘর দিয়ে কিন্তু প্রমাণিত বুঝতে পেরেছি। সেজন্য আমাদের পরিকল্পনা বাস্তবায়ন এবং মাঠ পর্যায়ে গ্রামকে শহর করার জন্য, গরিব মানুষকে ধনী করার জন্য, মূর্খ মানুষকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য, মানুষকে মানবিক হওয়ার জন্য, এই যে মাননীয় প্রধানমন্ত্রী তার কাজের মাধ্যমে উদাহরণ দিয়েছেন, আমরা তরুণ প্রজন্ম, নতুন প্রজন্ম আমরা শিক্ষা নিয়েছি কিভাবে মানুষের কল্যাণের জন্য মানুষকে কাজ করতে হয়, মানুষের কাজটি করে দিতে হয়। সেই কাজটি শুরু হয়েছে। আমরা এবং আপনারা সকলে মিলেমিশে, আমাদের সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের সদস্যরা আছেন, যারা আইন প্রণেতারা আছেন, তারা যে আমাদের দিক নির্দেশনা দিচ্ছেন, আমাদের জাতিগতভাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে সেটা উদাহরণ হিসেবে থাকবো। আমরা কাজ করতে চাই, সেটা মর্যাদা নিয়ে করতে চাই, যেটি আমাদের প্রধানমন্ত্রী শিক্ষা দিয়েছেন। সারা পৃথিবীতে আজকে মাথা উঁচু করে আমাদের দেশের সরকারকে নিয়ে আমরা বলতে পারি
আমাদের দেশে প্রধানমন্ত্রী দেখো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে তার গড়ে থাকার ব্যবস্থা করে দিয়েছে। এর চেয়ে আর বড় কি উদাহরণ হতে পারে? আমি আসবো আপনার কাছে, এবং আমাদের একটা সূত্র থেকে সেটি আমরা আন্তর্জাতিক অঙ্গনে সেগুলোকে একটু প্রচারের ব্যবস্থা চেষ্টা করেছিলাম, এবং দেখলাম যে তার যে নিউজ ম্যারিট সেই ম্যারিট অনুযায়ী সেটি প্রচারিত হচ্ছে। এটি একটি ভালো খবর। আমরা মাহবুব ভাইয়ের কাছ তো যেতেই হবে, তার কাছ থেকে খুঁটিনাটি অনেক শুনবো। বিশেষ করে আমাদের সঙ্গে এবিএম ফজলুল করিম চৌধুরী রয়েছেন, সকাল দুপুরবেলাও তিনি আমাদের আয়োজনটিতে ছিলেন, এবং সে সময়ে একটি কথা যে বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী 2015 সালে আওয়ামী লীগের সম্মেলনের সেই বক্তব্যটি আমরা দেখিয়েছিলাম, এবং তার প্রেক্ষিতে অর্থাৎ মানে যে পরিকল্পনাটা থাকে সেটা বাস্তবায়ন করতে হয়, এগিয়ে নিতে হয়, এটা যেমন একটা বিষয়, আবার প্রতিনিয়তই নতুন নতুন চ্যালেঞ্জ আসে, সমালোচনা আসে, সকল সমালোচনা সকল চ্যালেঞ্জ এগিয়ে যাওয়া পেরিয়ে সেটাই কিন্তু সবচেয়ে বড় রাজনৈতিক লক্ষ্য। ফজলুল করিম এমপি বহু কিছু খুব কাছ থেকে দেখেছেন এই জীবনের রাজনীতিতে, তো সেই অভিজ্ঞতা থেকে কি যুক্ত করা রয়েছে, কি জানাবেন ফজলুল করিম এমপি? আপনাকে শুভেচ্ছা, এবং এবং আমাদের পরিকল্পনা মন্ত্রী এর আগে বলেছেন, ওনাকে আমি সালাম জানাচ্ছি, উপস্থিত যারা আছেন তাদেরকে সালাম জানাচ্ছি। আসলে জীবনটা একটি চ্যালেঞ্জ। মাননীয় প্রধানমন্ত্রী ওনার যে কমিটমেন্ট দেশের প্রতি, জনগণের প্রতি, যেটা বলেন সেটা করেন, এটা তো নতুন করে বলার কিছু নাই। তবে আমি একটা কথা বলতে চাই, এই যে আজকে যে 53,340টি ঘর এর আগে এবং সবকিছু মিলায়ে যে ধাপে ধাপে প্রায় 8,85,000 ঘর মানুষ পায়, এবং ধারাবাহিকতাতে পরিকল্পনা মন্ত্রী যে 5 জন করে বলল, 1.5 কোটি মানুষের ঠিকানা। একটি ঘর মানে মানুষের ঠিকানা। সবচেয়ে যারা শূন্যমূল, যারা কোনো ঘর বাড়ি নেয়, মানে বিভিন্ন ভাবে তারা জীবন যাপন করে, মাননীয় প্রধানমন্ত্রী যে মানবতার পরিচয় দিয়েছেন পৃথিবীর মানচিত্রে, আমার মনে হয় এরকম কোনো নজির নাই। আমরা যারা বঙ্গবন্ধুর সৈনিক, আমরা চিন্তা করি যে মানুষের জন্য বঙ্গবন্ধু যে চিন্তা করতেন তারই লক্ষ্যে আমরা কিছু কাজ করি মাঠে, যার কারণে আমার নির্বাচনী এলাকায় আমরা কিছু ঘর করেছি। এটা আপনারা ইতিমধ্যে জেনেছেন। এটা শুধু প্রচারের জন্য না, এটা মানুষের জন্য কাজ করার জন্য, মানুষের পাশে থাকার জন্য, কমিটমেন্ট টুয়ার্ডস সোসাইটি। এবং আমার এলাকার মানুষ যে আমাদের যার এলাকার যে দায়িত্বে আছেন সেইভাবে আমরা চিন্তা করেছি। আমরা 50টা না 54টা ঘর করেছি, এবং এই আরো চিন্তা ভাবনা আমাদের আছে। এবং আজকে আমাদের রাউজানে সর্বমোট সবকিছু মিলে 542টা ঘর আমরা দিয়েছি, এর আগে দেওয়া হয়েছে। তো সুতরাং এই জিনিসগুলো তো আছেই। আপনি একটু আগে করোনার কথা বলেছেন। করোনা প্রায় যদি আমি হিসাব করি 1 বছর 4 মাস অতিক্রম করছে। করোনা কালেও আমরা চেষ্টা করেছি সরকারের পাশাপাশি আমাদের যে চিন্তা চেতনা এ নিয়ে কাজ করার জন্য, আমরা সেই কাজগুলো আমরা করেছি। আমার কথা হচ্ছে যে যারা রাজনীতি করে তাদের কিন্তু দায়বদ্ধতা আছে, রাজনীতিবিদরা কিন্তু তাদের দায় নিয়ে করতে হবে। সুতরাং আমি যে এলাকার থেকে নির্বাচিত, এই এলাকার সেবক, আমার দায়িত্ব এবং কমিটমেন্ট। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন বিত্তবানরা এবং সমাজের মানুষ এগিয়ে আসার জন্য। আমরা দেখেছি বাংলাদেশের মানুষ মাননীয় প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়েছেন এবং বিভিন্নভাবে বিভিন্ন কিছু করছেন। আজকে বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে একটি মডেল। আপনি আন্তর্জাতিক ফিল্ডে যান, যে বাংলাদেশের কথা এক সময় বাংলাদেশ কেউ চিনত না, আজকে বাংলাদেশকে মানুষ অনুকরণ করে। বাংলাদেশের তো মডেল। এটা দেখে বাংলাদেশ, এরা ভাবতে পারে না আমরা কিভাবে এই দেশ আজকে জিডিপি বলেন সকল ক্ষেত্রে
আমাদের যে মাইল ফলক, এগুলো অকল্পনীয়। একটি মাত্র কারণ মাননীয় প্রধানমন্ত্রী দক্ষ নেতৃত্ব এবং ওনার কমিটমেন্ট মানুষের জন্য কিছু করা, এই সাহসী পদক্ষেপ যেটা মাননীয় প্রধানমন্ত্রী এই দেশের মানুষের জন্য করছে, সেটা বলে কোনো শেষ করা যাবে না। স্যার, আমি আসবো আপনার কাছে যে আসলে এই কর্মসূচিগুলো বা তারপরও প্রতি মুহূর্তে চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেভাবে যেতে হচ্ছে সেটি একটু যদি নোট করে রাখি, প্রায়শই রাখতে হয় সেই ধারাবাহিকতায়। যদি একটু পানান স্যার, একটা বিষয় শুধু আপনাকে প্রশ্নটা করে রাখতে চাই। আজকে সিপিডির একটি আমাদের পাওয়ার সেক্টর নিয়ে একটি তাদের ওয়েবিনার ছিল, সেখানে বলছেন যে 2025 সালের আগে নতুন বিদ্যুৎ কেন্দ্র আর নয়, এরকম তারা সুপারিশ করছেন। তারপর বলছেন যে বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে তার 50%ই হচ্ছে অব্যবহৃত থেকে যাচ্ছে। তা আমার কথা হচ্ছে, গেল 3 মাস আগেও বলেছে যে বিদ্যুতে আমরা সরকার যে হিসাব দিচ্ছে সেগুলো অনেক বেশি করে দেখাচ্ছে, এ ধরনের বক্তব্য। আবার আপনারা যে পরিকল্পনাগুলো পাশ করেন, মানে সেটি কি দিন এনে দিন খাওয়া পরিকল্পনা, নাকি আগামী 50 বছরে আমার দেশ কতটুকু যাবে সেটাকে ফোরকাস্ট করে সেই পরিকল্পনা? অর্থাৎ এরা কিন্তু প্রত্যেকেই আবার অর্থনীতিবিদ, আবার এই কথাগুলো বলে ব্যক্তিগতভাবে তারা মান করেন, অভিমান করেন, আমাদেরকে বলে ফোন করে বলেন আসলে এইভাবে বলাটা তো ঠিক হয়নি। এই ধরনের নানান বক্তব্য, এর মধ্য দিয়েও কিন্তু আমাদের যেতে হচ্ছে। আপনার কাছ থেকে শুনবো, আপনি ভাবতে থাকুন। আমাদের সঙ্গে সেলিম ভাই আছেন, মাহবুব ভাইয়ের কাছ থেকে একটু শুনে নিব যে সাধারণ মানুষের একটি যে বিশ্বাসের জায়গা, অর্থাৎ ধারাবাহিকভাবে এই কার্যক্রমটি যেন থেমে না যায় এবং এই দেশের মানুষ বিশ্বাস করতে শুরু করেছে যে হ্যাঁ, গেল 12 বছরে যেভাবে তার এগোবার কথা ছিল ঠিক সেভাবেই এগুচ্ছে। মাহবুব স্যার, অনেক কঠিন প্রশ্ন, কি উত্তর দিবেন? আসলে ধন্যবাদ আপনাকে। এখানে আমাদের মাননীয় মন্ত্রী স্যার রয়েছেন, সংসদ সদস্য মেয়র সাহেব রয়েছেন, আরো বিশিষ্টজন রয়েছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি, সালাম জানাচ্ছি। এখানে বাংলাদেশের জাতির পিতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বপ্রথম পুনর্বাসন কার্যক্রম শুরু করেন তৎকালীন নোয়াখালী, বর্তমানে লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলা থেকে। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু সেই একই ধারাবাহিকতায় এই পুনর্বাসন কার্যক্রম শুরু করেছেন এবং 1997 সন থেকে চলমান রয়েছে। এবং আপনি সম্ভবত বলেছিলেন যে এ পর্যন্ত 3,73,000, প্রায় ওই প্রতিবেদক বলেছিলেন প্রায় 4.25 লাখ পুনর্বাসন করা হয়েছে। আর মুজিব বর্ষের ঘর নিয়ে প্রায় আমাদের 4,42,626 এটা ফিগারটা হবে। এবং আগামী ওই ডিসেম্বর অথবা এই মুজিব বর্ষের ভিতরে আরো 1 লাখ ঘর করার পরিকল্পনা রয়েছে। আপনারা শুনেছেন মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে যতদিন এই ভূমিহীন গৃহহীন পরিবার থাকবে ততদিন এই পুনর্বাসন কার্যক্রম চলবে। এবং আমাদের আজকে যে উদ্বোধন হলো, মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব স্যার বললেন যে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের শেখ হাসিনা মডেল। এই যে জমি দেওয়া, ঘর দেওয়া, বিনা পয়সায় বিদ্যুৎ দেওয়া, পানি দেওয়া, একবারে কিছু নাই থেকে উনি লাখপতি হয়ে যাচ্ছেন। এর দ্বারা তার সামাজিক উন্নয়ন হচ্ছে, অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে, মানব সম্পদের উন্নয়ন হচ্ছে এবং পরিবেশের উন্নয়ন হচ্ছে। সর্বোপরি তারা নিজের পায়ে দাঁড়িয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখার সুযোগ পাচ্ছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী সুস্পষ্ট ঘোষণা, পরিকল্পনা মন্ত্রী স্যার রয়েছেন, উনিও জানেন, এই আমাদের ডিপিপি কিন্তু আরো প্রায় 13,000 কোটি টাকার মতো করে আমরা পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠিয়েছি মাননীয় প্রধানমন্ত্রী সদয় অনুমোদন ক্রমে। এটি চলতেই থাকবে যতদিন ভূমিহীন গৃহহীন থাকে, এটা বন্ধ হবে না ইনশাল্লাহ। আমি আসবো, আমাদের সঙ্গে ডক্টর সেলিম স্যার রয়েছেন। স্যার, অনেকেই মানে ঋণ দেন বা মাইক্রো ক্রেডিট বা এগুলো ঠিক অন্য নামে ডাকতে পারলে ভালো হতো, কিন্তু সেই ঋণের কিস্তি না দিতে পারা, টিন খুলে নিয়ে যাওয়া, গরু নিয়ে যাওয়া, এগুলো আমরা দেখেছি। আবার বিদেশ থেকে যে সমস্ত স্বীকৃতি ডিগ্রি সেগুলো নিয়ে মানিক মিয়া এভিনিউতে দাঁড়িয়ে আমার গতকালকের জামাটি আজকে বুকে লাগছে না, এই বক্তৃতাগুলো আমাদের ঠিক মনে আছে। কিন্তু আজকের যে কনসেপ্টটি শেখ হাসিনার মডেল, অর্থাৎ কাউকে আর কোনো কিছু ফেরত দিতে হবে না, সেটা রাষ্ট্রেই তার ব্যবস্থাপনা নিচ্ছে। কিন্তু কেউ পুরস্কার দেখ আর না দেখ, বাংলাদেশের মানুষ কিন্তু অন্তরের থেকে তাকে গ্রহণ করেছে, পুরস্কার দিয়েছে। সেলিম স্যার, আমি নিশ্চয়ই কার প্রতি ইঙ্গিত করেছেন কিছুটা হয়তো আপনি বুঝতে পেরেছেন, উত্তরে কি বলবেন? থ্যাংক ইউ আপনাকে। আমাদের সাথে আমি প্রথমে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আছেন, স্যারকে সালাম জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এমপি আছেন আমাদের ফজলে করিম ভাই, শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমাদের মেয়র সাহেব আছেন গাজীপুরের এবং মাহবুব সাহেব আছেন, উনি সত্যি বলছি।
আপনি আসলে সত্যি বলছেন। এই যে মাইক্রো ক্রেডিটের এই জিনিসটাই থেকে আসলে হইতে পারে যে সামাজিক উন্নয়নের এটা একটা বিরাট, আমাদের যে ডাইনামিক যে কতগুলো টুলস আছে, মানে গতিশীল অনেকগুলি টুলস থাকে, তার মধ্যে কিন্তু এই যে আশ্রয়ন প্রকল্প, এটা আপনারা জানেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিশেষ 10টি উদ্যোগে এটা একটা 2 নম্বর উদ্যোগ। এ আশ্রয়ন প্রকল্প 1 নম্বর উদ্যোগ হচ্ছে আমার বাড়ি আমার খামার, এবং এরকম যেই 10টা আমাদের উদ্যোগ আছে, আপনি বলতে পারেন ক্ষুদ্র ঋণের যেই দুর্বলতা না বলবো, যে যেই সব বর্বরতার কিছু বিষয় আছে এগুলোকে ফাঁস কাটিয়ে এই শেখ হাসিনা বিশেষ 10টি উদ্যোগে এটা 2 নম্বর উদ্যোগ আশ্রয়ন। আমাদের মাহবুব হোসেন আসলে যথার্থ বলছিলেন, বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আসলে মৌলিক চাহিদার অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা, এই মৌলিক মানে চাহিদার কর্মসূচির মূল প্রবক্তা আমাদের বঙ্গবন্ধু। এবং মাহবুব সাহেব ঠিকই বলছিলেন, তখনই বঙ্গবন্ধু 1972 সালে সে লক্ষ্মীপুরে গিয়েই প্রথম রিয়ালাইজ করলো, সেখানে নির্দেশ দিল যে এখানে গৃহহীনদের, ভূমিহীনদের এবং দুর্দশাগ্রস্তদের এবং অভাবগ্রস্তদের বাড়ি করে দিতে হবে বিনামূল্যে। তারই পথধারায়, তারই ধারাবাহিকতায় আমি বলবো যে সেই এটা মাহবুব সাহেব উল্লেখ করেছে 1997 সালের সেই আমাদের এই কক্সবাজারের আশেপাশে যখন ঘূর্ণিঝড়ে মানুষ যখন অনেক লোক যখন গৃহহীন হয়ে গেল, তখন থেকে উনি ওইখানেই 19 তারিখ মনে হয় এটা হয়েছিল, 20 তারিখ 20 ফেব্রুয়ারি, ওইখানেই বলেছিল যে না, এই গৃহহীনদের উনি গৃহ দেওয়ার জন্য, পুনর্বাসন করার জন্য নির্দেশ দিল। তখন থেকেই কিন্তু এই জিনিসটা আরম্ভ। আপনার যে আজকের মানবিক মর্যাদার খুঁজে, মানে আমার এত ভালো লাগছে যে আমাদের মেগা প্রজেক্ট আছে, আমাদের আকাশছোঁয়া স্যাটেলাইট আছে, আপনি উপরের দিকে আকাশে অনেক দূর দেখতে পারবেন। কিন্তু একমাত্র এই শেখ হাসিনা বিশেষ উদ্যোগ, মানে মাননীয় আমাদের প্রধানমন্ত্রীর যে উদ্যোগ, এই উদ্যোগগুলি আপনি দেখবেন যে সেখানে এই উদ্যোগগুলি কাজের জন্য, ভূমিহীনদের জন্য, গৃহহীনদের জন্য এবং ছিন্নমূলের জন্য, যারা দুঃখ অভাবগ্রস্তদের জন্য আছে। আপনি শুধু একটা বাড়ি দেওয়ার, এখানে আমাদের মন্ত্রী মহোদয়, আমাদের এমপি মহোদয়, ওনারা সবাই কিন্তু অনেক অনেক চমৎকার ভাবে বলছেন। আমি বলবো আপনি শুধু একটি বাড়ি কেন দেখতেছেন, তাকে এক ধরনের দিতে গেলে তাকে মেন্টাল যে ফিস, এটা দিয়েও, এটা টাকা দিয়ে সেই 1.5 লক্ষ 2 লাখ টাকার বাড়ি, এটা দিয়ে যে মেন্টাল ফিস তাকে দিচ্ছেন, যে হ্যাপিনেস তাকে দিচ্ছেন, স্যাটিসফ্যাকশন তাকে দিচ্ছেন, এবং নির্মমানের আবাসনের কারণে রোগ ব্যাধি থেকে সবকিছুতে যখন একজন লোক জর্জরিত হয়ে যায়, সেটার থেকে স্বাস্থ্যের যে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হয়। একজন লোককে যদি আপনি আবাসন দেন, তার ছেলে মেয়ে সবকিছু শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটে। স্যার আমি আসবো আমাদের সঙ্গে মাননীয় পরিকল্পনা মন্ত্রী স্যার আছেন, তার কাছেও যাব। একটা বিষয় একটু বলে রাখতে চাই। আমাকে টাইম দিবেন, ঠিক আছে? জি স্যার, অবশ্যই দিব স্যার, অবশ্যই টাইম দিব আপনাকে। দর্শক, আমরা নিউজ আওয়ার এক্সট্রার মধ্যে রয়েছি এবং বিশেষ করে মান্নান স্যার আপনার কাছে প্রশ্ন রাখাই ছিল। আপনারা যদি অনুমতি দেন, আমি একদম ছোট একটা বিরতি নিয়ে ঘুরে এসে, তাহলে সবাই একটু সময় বেশি পাওয়া যাবে আর কি। একদম ছোট বিরতি নিয়ে ঘুরে আসতে, তাই নিচ্ছি ছোট্ট বিরতি। এটি নিউজের সঙ্গে থাকুন। দেখছেন এটি নিউজ। বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি। বিরতির আগে আমরা যে জায়গাটিতে ছিলাম, মাননীয় মন্ত্রী আপনার কাছে প্রশ্ন যেমন রাখা ছিল, এটি একটি দিক। আবার যে কথাটি বলা হচ্ছে বা আমরা আমাদের এই পরিসংখ্যানে দেখেছি, আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে একজন বীরাঙ্গনা, বিশেষ করে সিলেটের শিলাদেবী, বাহুবা, আমি যদি নামটা ভুল না করে থাকি, তিনি মানে যে ভাষায় তিনি মুক্তিযুদ্ধে বীরাঙ্গনা হয়েছেন, এবং তিনি আজকে যেভাবে তাকে কৃতজ্ঞতা জানিয়েছেন যে এই দেশটা তো আসলে তাদের বিনিময়ে। আবার এই দেশে মাননীয় প্রধানমন্ত্রী উত্তরে একটি দারুণ কথা বলেছিলেন, যে অর্থাৎ একেবারে তালিকা তৈরি করে যত দিন বেঁচে থাকবো ওই মানুষগুলোকে, অর্থাৎ একটি মানুষও গৃহহীন থাকবে না। একসময় এটি স্বপ্ন ছিল, এখন মনে হচ্ছে যে হ্যাঁ, এই স্বপ্নটি স্পর্শ করা যায় এমন একটি জায়গায়। স্যার কি বলবেন আপনার উত্তরে? মান্নান স্যার।
ধন্যবাদ আপনাকে। যে বিশাল বিষয়, আপনি একজন বীরাঙ্গনার কথা বললেন, তাকে আমাদের সকলের স্যালিউট এবং সালাম। তাদের তো মহান মুক্তিযুদ্ধে তাদের ত্যাগ এবং তাদের লাঞ্ছনা, এগুলো শিক্ষা জাতিগত ভাবে। যে বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করছি, আপনি বোধহয় ব্রেকের আগে কিছু তথ্য নিয়ে কথা বলেছিলেন, আমার মনে হয় ওখানে একটু আসা উচিত। সময় প্রফেসর সাহেব বেশি পাওয়া উচিত, ওনারাই বলবেন, আমরা কম বলবেন। এই যে তথ্য যারা দেন বিদ্যুৎ নিয়ে বোধহয় আপনি কথা বলছিলেন, এখানে আমরা কিন্তু একটা কথা বলা ভালো, আমরা আমাদের গবেষণা সংস্থা সমূহ বাংলাদেশে সম্মান করি, কারণ এখানে আমাদের শিক্ষকগণ আছেন, গবেষকগণ আছেন, তাদের সঙ্গে কোনো বিবাদে যাওয়া আমাদের মোটেও ইচ্ছা নেই, প্রয়োজনও নেই। তবে একটি কথা বললে অসত্য হবে, এই যে সাম্প্রতিককালে দরিদ্রের সংখ্যা নিয়ে আমরা কিন্তু নানা মুনির নানা মতের মতো সংখ্যা পাচ্ছি। একটা উদাহরণ, যদি মাহবুব সাহেবের ঘর বানাতে হয়, ওনাকে জানতে হবে কত লোক গৃহহীন আছে, না জানলে কাজে হাত দিলে কোনো মানে হবে। তেমনি দরিদ্রের সংখ্যা নিয়ে আমরা, কেউ বলে 1 কোটি হয়েছে নতুন দরিদ্র, কেউ বলে 5 কোটি হয়েছে নতুন। 1 আর 5 কি যে ডিফারেন্স! আমরা যখন পরিকল্পনা করতে যাই, বাজেট করতে যাই, হিসাব নিকাশ করতে যাই, তথ্যের বিশুদ্ধতা, তথ্যের কারেক্টনেস অ্যাবসলিউটলি নেসেসারি, তাহলে আমাদের কিন্তু পরিকল্পনা করা ডিফিকাল্ট। তাই আমরা যেটা বলতে চাই যে বিদ্যুতের আজকে বিদ্যুৎ বেশি হয়ে গেছে, আমরা কেন হয়তো বিদ্যুৎ করছি। বিদ্যুৎ নিয়ে মনে আছে প্রথম দিকে যখন মাননীয় প্রধানমন্ত্রী এবার ক্ষমতায় আসেন 2009 সালে, তখন যখন বড় বিদ্যুতের জন্য ওই কি একটা শব্দ তখন ছিল, কুইক রেন্টাল নিয়ে তিনি তাড়াতাড়ি ইমার্জেন্সি ভিত্তিতে কিছু বিদ্যুতের সিস্টেম নিয়ে আসলেন বেশি কষ্টে। এটা নিয়ে যে মহা তোলপাড় হলো, যে সর্বনাশ, আকাশ ভেঙে পড়বে, বাংলাদেশ ভতুর হয়ে যাবে, দেউলিয়া হয়ে যাবে, এইটা ছিল একদিক। আরেকটি ছিল তেলা মাথার তেল দেওয়া হচ্ছে, মান্নান সাহেব এমনি বড় লোক, তাকে তার মাধ্যমে কুইক রেন্টাল নিয়ে মান্নান সাহেবকে আরো মহা বড় লোক করা হচ্ছে। কিন্তু এখন বলা হয় ইট ওয়াজ এ গুড ডিসিশন, কারণ ওই ক্রিটিক্যাল টাইমে যখন বিদ্যুতের অপ্রাপ্তই বেশি ছিল, তখন এই ধরনের ইমার্জেন্সি পেনিসিলিন জাতীয় বায়ো কি বলেন না, বায়োটিক কোন অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ দরকার ছিল, সেটা করেছিল। এটা বলার উদ্দেশ্য এইটাই, ইউ নিড কারেজ, সাহসের প্রয়োজন হয়। এই যেমন এই ঘর বানানো, 5 লক্ষ পরিবার, 4 লক্ষ পরিবার এই ধরনের হতে পারে। 4 লক্ষ পরিবার যদি 1 লক্ষ করে দেই, তো 400,000 কোটি মধ্যে লাগে। আমি অঙ্কের এই হিসাবটা হাতে নিয়েই শুরু করেছে, তো সাহসের প্রয়োজন, এটা বি ক্লিয়ার। তবু আবার বলতে চাই, আমি যেহেতু এই কাজ করি পরিকল্পনা কমিশনে, আমরা আমাদের যেসব চিন্তক সংস্থা আছে, গবেষক সংস্থা, তাদের সম্মান করি, তাদের কথা শুনি, কারণ প্রফেসর সিপিডির ফাউন্ডার, আমাদের সম্মানিত মানুষ, তিনি আমাদের প্রথম পরিকল্পনা সদস্য ছিলেন। বঙ্গবন্ধু যে পরিকল্পনা কমিশন গর্বের সঙ্গে তার সদস্য ছিলেন, তাকে আমি শ্রদ্ধা জানিয়ে বলছি যে ফিগার গুলা দেওয়া হয়, এগুলা নিয়ে বোধহয় আরেকটু আমাদের বসে আলোচনা করা উচিত। আমরা আমাদের বিবিএসও কিছু কালেকশন করি, তাদের সঙ্গে বসে আমরা কথা বলবো অবশ্যই। এত ফারাক 1 কোটি আর 5 কোটিটা, তিনিও হিসাবে আমার মনে হয় তিনি, তার কাছে ওইটা প্রশ্নবিদ। তাদের বক্তব্য আছে, মাই এনিমি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, তিনি কথা বলছেন কোথাও। তার যে সমালোচক, তিনি তাকে তার শ্রেষ্ঠ বন্ধু মনে করেন। আমাদের সরকার, শেখ হাসিনা সরকার, সকল কনস্ট্রাকটিভ সমালোচনাকে বন্ধু বৎসল চোখে দেখে থাকে, আমরা সেইভাবে দেখি। সুতরাং এখানে কোনো তারা আমরা কোনো বিষয় নয়, আমরা এই সকল তথ্য হাতে নিব, সম্মান করব, ঝালাই করব। তবে আমরা আমাদের তথ্যের উপর আমাদের আস্থা আছে, আমাদের যে বিবিএস আছে, আমাদের পরিসংখ্যান ডিপার্টমেন্ট আছে, তাদের কাজের উপরে আস্থা করে আমরা এগিয়ে যাব।
ধন্যবাদ। স্যার এই মুহূর্তে স্যার একটা বিষয় যে 50% বিদ্যুৎ অব্যবহৃত, মানে আজকের সেটি আমার কথা হচ্ছে 2025-এর আগে আর বিদ্যুৎ কেন্দ্র করা যাবে না, কিন্তু কথা হচ্ছে 2025-এই হোক আর 26-এই হোক, যখন আবার বিদ্যুৎ নাই পরিস্থিতি হবে, আবারও একেবারে অন্ধকারে নিমজ্জিত হবে, মানে পরিকল্পনা যারা করেন তারা কি 5 বছর মেয়াদি করেন নাকি 50 বছর? এইগুলো যদি অর্থনীতিবিদরা না বোঝেন তাহলে সে যত বিখ্যাতই অর্থনীতিবিদই হোক। প্রণব, আমি নই, একটা টেকনিক্যাল কমন সেন্সের কথা। বিদ্যুৎ অব্যবহৃত থাকতে পারে, বিদ্যুৎ ওয়েস্ট হয়ে যেতে পারে, ইউজ হলো না, নষ্ট কিন্তু যদি আজকে লাইনে 100 ইউনিটের আমি 200 ইউনিট চালিয়ে তৈরি করব, আমার ক্ষমতা আছে 100 ইউনিটের ডিমান্ড, আমি 110 ইউনিট বাড়াবো, 150 ইউনিট বাড়াবো না। আমরা উই অলসো প্ল্যানার্স। আমার প্ল্যান করে আমার মন্ত্রণালয়ে বিদ্যুতের ব্যবহার সম্বন্ধে আছে, ডিমান্ড সাপ্লাই লোড তারা প্রতিনিয়ত অবজার্ভ করেন, সেই অনুযায়ী আমাদের যে বিদ্যুৎ তৈরির কারখানাগুলো যারা বিদ্যুৎ প্রোডাকশন হয়, সে গ্যাস দিয়ে হোক আর HFO না কি বলে বা কয়লা যেটা দিয়ে করা হোক, ওইটুকুই উৎপাদন করা হয় যেটুকু আজকে বাজারে আমার ডিমান্ড আছে। তার মানে এইটারও যেহেতু কাটায় মিলে যাবে, নেভার ইন দ্য ওয়ার্ল্ড এটা কোথাও কাটায় মিলে যাবে। তাহলে স্যার এই সব অর্থনীতিবিদদের কারা শেখাবেন, কারা বুঝাবেন, এই প্রশ্ন তো আমরা তুলতেই পারি। একজন বিখ্যাত অর্থনীতিবিদ, তিনি উপদেষ্টাও ছিলেন, তার আমলে মানে সারা জীবনে 27,000 কোটি টাকার বাজেট দিয়েছেন তিনি সর্বোচ্চ। সেই বাজেট যখন 6 লাখ কোটি টাকা হয় তখন তিনি কি বলবেন, সেই সক্ষমতাও তো থাকার ব্যাপার থাকে, তাই না? আমরা গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়রের কাছে যেতে চাই এই কারণে, স্যার আপনার নিশ্চয়ই মনে আছে যে আব্দুল গাফফার চৌধুরীর লেখা আমরা প্রায়শই পড়ি, কিন্তু কথা হচ্ছে তার একটি রাজনৈতিক কর্মী, তার কি গুণ থাকতে হবে, কি যোগ্যতা থাকতে হবে। বারবার যে তরুণদেরকে দায়িত্ব দিতে হয়, তরুণদেরকে কাজে নামিয়ে দিতে হয়, এ কারণে যে সেই তরুণ তার তারুণ্য দিয়ে কাজকে এগিয়ে নেবে। আমরা প্রায়শই গাজীপুরের সংবাদ পরিবেশন করি যে যেখানে রাস্তা ছিল 7 ফিট সেটা হয়েছে 70 ফিট, যেখানে ছিল 3 ফিট সেখানে হয়েছে 34 ফিট। আজকে যদি আধুনিক গাজীপুরে যায় তাহলে বোঝা যাবে যে 2 বছর 3 বছরের মধ্যে সেখানে দৃশ্যমান পরিবর্তনটা কি হয়েছে। তো এই ভীষণ যারা দেখেন বা যারা নেতৃত্ব দেন, তাদের মাথার উপরে যারা থাকে, তবেই তো দেশ এগিয়ে যায়, তাই না? তো সেই ধারাবাহিকতা তো রাখতে হবে। জাহাঙ্গীর আলম, এইগুলো নিয়ে তারপরেও তো অনেক সমালোচনা, বিদ্যুতের খুঁটি সরল না এবং মানুষ সেই ঘর দূরে সরিয়ে নিল না, এইরকম প্রতিনিয়তই তো যুদ্ধ করে এগিয়ে হচ্ছে, তাই না? তারপরও কি থেমে থাকলে চলে? বাংলাদেশ তো এগিয়েই যাচ্ছে, কি যুক্ত করবেন? আপনি ঠিকই বলেছেন। আজকে যে আমাদের অর্থনীতি যে অবস্থাটা হয়েছে সেটা আমাদের গাজীপুর এবং ঢাকা যদি আমরা প্রবেশ পথ দেখি, এই রাস্তা দিয়ে আগে আমরা কিছু গাড়ি প্রবেশ করতে দেখেছি, কিন্তু আজকেও আমরা এখানে 1,85,000 গাড়ি একটা রাস্তা দিয়ে আপ ডাউন করতে হয়েছে। এই যে দেশের অর্থনীতি এবং মানুষের যে গাড়ি ক্রয় করার যে একটা ক্ষমতা, আজকে যেই রাস্তাটা ছিল 100 ফিট সেই রাস্তাটা আজকে 200 ফিট করার মতন পরিকল্পনা এখন পর্যন্ত নিতে হচ্ছে। কারণ এটা মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের মন্ত্রী পরিষদ, মাননীয় সংসদ সদস্য আছেন, তারা যে সুপরিকল্পিতভাবে কাজটা হাত দিয়েছেন সেটারই প্রমাণ। আমাদের এগুলা ইউনিয়ন পরিষদ ছিল, আমাদের পরিকল্পনা মন্ত্রী মহোদয় এগুলা অবগত আছেন এবং ওনার সঠিক নেতৃত্বেই আমরা কিন্তু এখানে বড় বড় প্রজেক্ট পেয়েছি এবং কাজগুলা হাতে নিয়েছি। সেজন্য আমি মনে করি আমাদের আজকে যদিও গাজীপুরে এখানে অনেক যানজট আছে, কারণ সেটা যানজট হচ্ছে, একটা হচ্ছে আমাদের রোডের কাজ চলছে, দ্বিতীয়ত হচ্ছে আমাদের এই যে হাজার হাজার লক্ষ লক্ষ গাড়ি বৃদ্ধি পেয়েছে, কিন্তু হঠাৎ করে তো রাস্তা এখানে বৃদ্ধি পায় নাই। এখন সেটা সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী সেটা নিজে অবগত আছেন, এগুলা নতুন করে কিভাবে আরো বৃদ্ধি করা যায় সেসব প্রজেক্ট গুলো কিন্তু নেওয়ার জন্য আমাদেরকে উৎসাহ দিচ্ছেন। এবং বিশেষ করে যে আপনি বললেন আমাদের যেসব রাস্তাগুলো ছিল 10 ফিট 5 ফিট যেগুলো ইউনিয়ন পরিষদ ছিল, সেগুলো একেবারে প্রথম পর্যায়ে আমরা 800 কিলোমিটারের রাস্তা এখানে কাজ ধরেছি, যেগুলো 40 ফিট থেকে 80 ফিট পর্যন্ত প্রশস্ত করতে যাচ্ছি। এই যে মানুষের যে চাহিদা, এবং আমাদের এই শহরে একসময় মাটির ঘর ছিল, এখন সবাই বিল্ডিং তৈরি করছে, 5 তলা 10 তলা 15 তলা বিল্ডিং এর কাজ মানুষ শুরু করেছে। তো অর্থনৈতিক ভাবে যে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি সেটাই আজকে বাস্তবমুখী। সেটি আমাদের এই যে ঘর বলেন বা মানুষের থাকার আবাসস্থান, আমি এখানে যিনি
আমাদের প্রকল্প পরিচালক আছেন, ওনার কাছে একটা দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমরা অনেক সময় ঘরের জায়গা দিয়েছি কিন্তু দেখা যাচ্ছে পুকুর পাড় দিয়েছি। আমাদের অনেক দুষ্ট লোক আছে এই ভালো কাজের মধ্যে, এক সময় তারা চেষ্টা করবে কিন্তু পুকুরগুলা ভরাট করে দিতে। এটা যেন ভরাট না করতে পারে, এটা আপনাদের একটা সুনির্দিষ্ট নীতিমালা যে পরবর্তীতে থাকে, এটা আমি আমাদের গাজীপুর থেকে এটা একটু অবলম্বন হিসাবে আমি দেখছি। সেটা ভবিষ্যৎ যদি আপনারা এইসব গড় দেওয়ার সময় যদি এটা লিখে দেন কোনোভাবেই যেন তারা যেন এটা আকার পরিবর্তন না করতে পারে পুকুরের, যেটা মাননীয় প্রধানমন্ত্রী এসব জায়গাগুলো এবং বনের জায়গাগুলো রক্ষা করার জন্য কিন্তু উনি কঠিন ভাবে বলে দিয়েছে। কারণ পরিবেশ যদি রক্ষা না হয়, আমাদের যদি এইসব বনভূমি এবং আমাদের যদি পুকুর এগুলা যদি না থাকে, তাহলে আমাদের পরিবেশের ক্ষতি হবে। এটা একটু আপনারা অবশ্যই মাথায় রেখেছেন। তারপরে এটা যেন লিখিত আকারে হলে আমাদের জন্য খুব ভালো হবে। এবং শহর, আমরা গ্রামকে শহর করতে যাচ্ছি, যেটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের পরিকল্পনা মন্ত্রী মহোদয়রা আমাদেরকে উৎসাহ দিয়েছেন। এবং ভবিষ্যৎ সকল নাগরিক যেন তার কর্ম করতে পারে এবং সকল ছেলে মেয়েরা যেন ভালোভাবে লেখাপড়া করে দেশপ্রেমিক হিসেবে মুক্তিযোদ্ধার সপক্ষের শক্তিকে এইটা যেন ধারণ করে দেশকে ভালোবাসে এবং দেশের মানুষকে ভালোবাসে, যেটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উদাহরণ হিসেবে দেখিয়েছে। আমরা যদি আমাদের যারা সিনিয়র আছেন এবং আমরা মধ্যবয়সী এবং আমাদের ছোটরা সবাই মিলে যদি এই দেশপ্রেমের জায়গাটা আসি, তাহলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে আমাদের প্রিয় জন্মভূমি দিয়ে গেছে, তাহলে এটা সঠিক হবে। এর মধ্যে খেয়াল রাখতে হবে আমাদের অপোজিট পার্টি আছে, আমাদের ধর্মভিত্তিক যেমন অপোজিট পার্টি আছে, এবং দেশকে কিভাবে ক্ষতি করা যায় তারা দেশে এবং বিদেশে থেকেও কিন্তু এই দেশের ক্ষতি করার জন্য বিভিন্ন প্রক্রিয়ার চেষ্টা করে। প্রশাসনের মাধ্যমে দুই একজন লোক আছে, তারাও কিন্তু সেসব জায়গার মধ্যে ইন্ধন যোগাতে পারে বা যোগায়। এটা খেয়াল রেখে এই যে আমাদের একজন মাননীয় সংসদ সদস্য বলল তারা এই করোনার সময় লক্ষ লক্ষ মানুষকে খাদ্য দিয়েছে, সহযোগিতা করেছে, কিন্তু দুই একজন মানুষের কারণে কিন্তু এটা বড় অপপ্রচার দিয়েও মিথ্যা ভাবে ফেসবুকে বা বিভিন্ন প্রচার মাধ্যমে এসব অন্যায় কাজগুলো কিন্তু করছে। সেবা করবে আওয়ামী লীগ এবং এই দেশের সরকার, কিন্তু অপোজিট অন্য ব্যক্তিরা আছে সেটাকে ছোট করার জন্য বিভিন্ন পন্থায় তারা রাষ্ট্রকে আবার দখল করার জন্য অনেক ধরনের অনিয়ম এবং নিজেরা অনেক সময় বাড়ি করে সেটা ফেসবুকে দিয়ে দেয়, এটা ভেঙে গেছে, এটা সেটা নাই, এইটা নাই। এই বড় এত বড় একটি প্রকল্পকে ছোট করার জন্য এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ এবং সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য অনেকে কিন্তু ফেসবুকে এইসব জিনিসগুলো এখন কিন্তু অনেকে করে। এটা যেন আমাদের প্রকল্প যারা আছেন এবং মাননীয় সংসদ সদস্য আছেন, আপনারা একটা দিক নির্দেশনা দিবেন এবং এলাকায় কিভাবে রাজনৈতিক ভাবে এটা মোকাবেলা করা যায়, মানুষ যেন সুফলটা পায়, এত বড় কাজটি যেন কোনোভাবে প্রশ্নবিদ্ধ না করতে পারে। অসংখ্য ধন্যবাদ জাহাঙ্গীর আলম। ফজলুল করিম এমপি এবং সেলিম স্যার দুজনের কাছে আমার একটা মানে কমন প্রশ্ন। অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম যেই কথাটা একটু বলার চেষ্টা করলো যে এত বড় প্রকল্প, এত বড় দেশ, এগুলো যেন সামান্য অপপ্রচারকারী, গুজব রটনাকারী তাদের কাছে যেন আমরা পরাজিত না হই। ফজলুল করিম স্যার, আমি শুধু একটু প্রশ্ন ধরিয়ে রাখবো আপনাকে যে 2004 সালের 21শে আগস্ট যখন গ্রেনেড হামলা হলো, আপনার নিশ্চয়ই মনে থাকার কথা, কারণ রাজনীতিবিদ যখন নিশ্চয়ই সেই ঘটনা মনে রাখবেন। সেইটা যখন মানববন্ধন তৈরি করে প্রধানমন্ত্রীকে রক্ষা করার বিষয়টি ঘটলো, তার ঠিক অর্থাৎ 21শে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরের 20শে অক্টোবর ঠিক ওই জায়গাতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী আরেকটি জনসভা করলেন, মানে ঠিক সেখানে ফিরে এলেন এবং সেখানে মঞ্চে উঠে দাঁড়িয়ে একদম 3.5 মিনিট তিনি অঝোর নয়নে কাঁদলেন। তারপর যে বক্তব্যটি তিনি দিলেন পরিষ্কার ভাষায় বললেন যে নিশ্চয়ই কোনো না কোনো ভালো কাজ রয়েছে বাকি, সেটি সম্পাদন করার জন্যই পরম করুণাময় তাকে বাঁচিয়ে রেখেছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর যত স্থির চিত্র আছে সেগুলো আমরা একত্রিত করছি এই মুহূর্তে একটা কাজের জন্য। সেখানে দেখলাম যে 2008-এর পর বাংলাদেশের যে ধারাবাহিকতা, এগুলো এক অনন্য উচ্চতায়। নিশ্চয়ই সেই ভালো কাজটা যেটার জন্য পরম করুণাময় বাঁচিয়ে রেখেছে। ভাবতে থাকুন এই দুজন। একদম ছোট বিরতি নিয়ে আমি আপনাদের কাছ থেকে শুনবো। নিচ্ছি ছোট্ট বিরতি, এটিএন নিউজের সঙ্গে থাকুন। দর্শক দেখছেন এটি নিউজ বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি বিশেষ করে এবিএম ফজলে করিম চৌধুরী এমপি
বিরতির আগেই আপনার কাছে প্রশ্ন রাখা ছিল যে সেই আসলে এই ফুটেজগুলো দেখাতে পারলে ভালো লাগতো, যে একেবারে নিশ্চয়ই কোনো না কোনো ভালো কাজ যেটার জন্য বেঁচে থাকা বা পরম করুণাময়ের আশীর্বাদে বেঁচে রাখা, সব কিছু মিলে কি যুক্ত করবেন পদক্ষেপে? আবার একটু বলবেন? জি, আমরা বলছিলাম যে বিরতির আগে আপনার কাছে প্রশ্ন রাখা ছিল সেই 21শে আগস্টের রেফারেন্স দিয়ে আপনার কাছে যেটা জানতে চেয়েছিলাম যে সেই তার 2 মাস পরে সেই একই জায়গায় দাঁড়িয়ে প্রতিজ্ঞা করা যে এই দেশকে নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে তিনি যতদিন বেঁচে আছেন করতে দিবেন না। অসাধারণ একটা বক্তব্য ছিল, কি যুক্ত করবেন? আমি 21শে আগস্টের কথা যদি বলি তাহলে আমার মনে হয় আল্লাহ তাআলা জননেত্রী শেখ হাসিনাকে বাঁচিয়ে রেখেছিল এই কাজগুলা করার জন্য। আমি যদি আপনি অনুমতি দেন আমি একটি কথা বলতে চাই। 2001 সালে মানে আমি নির্বাচিত ছিলাম এবং দ্রুত বিচার ট্রাইব্যুনাল এবং আমার 23 জন লোক মেরে ফেলেছিল। আমার মাকে কবর দিয়ে আমি 1 মিনিট বাড়িতে থাকতে পারিনি। সুতরাং 2001 সালের কথা বললে এখনো আমার বুক কাঁপে, কারণ এখন বিএনপি যখন সুন্দর সুন্দর কথা বলে আমি তাদের দিকে তাকাই এই কারণে যে তারা কি অত্যাচার কি অবিচার করেছিল। জ্ঞানজ্যোতি বিক্ষোভ থেকে শুরু করে গোলাম এই যে মুহুরী হত্যার থেকে শুরু করে নানান কিছু, ঘর বাড়ি লুটপাট করে বিভিন্ন কিছু, তো এদের তো পরিকল্পনাই ছিল এইভাবে করবে। সুতরাং এই 21শে আগস্টের যে ভয়াবহতা, এরপরে যে মাননীয় প্রধানমন্ত্রী, এটা যদি আপনি দেখেন অলৌকিক ভাবে আমার মনে হয় আল্লাহ তাআলা খাস রহমতে কিভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে বাঁচিয়েছিল। তখন আমি চট্টগ্রামে, আমি যখন খবর পাই যে সব শেষ, এই যে ছবিগুলো এখন দেখছি, সুতরাং এটা ভাষা দিয়ে প্রকাশ করার কোনো সুযোগ নাই। তো আমি সেই আমলের যে বিএনপির বিভিন্ন ভাবে যে অত্যাচার অবিচার, সেটা আমি বলে শেষ করতে পারবো না। যেটার কথা যে আমার মায়ের কথা যে কথাটা বললাম, আপনি চিন্তা করে দেখুন, একটা মাকে কবর দিয়ে কবরের পারে 1টা মিনিট আমি থাকতে পারিনি। আমি 5 বছর এলাকা যেতে পারিনি, আমার লোকজন মেরে কত মানুষ পঙ্গু। তো সুতরাং বিএনপির যে ইয়েগুলা আজকে যদি আমরা তুলে ধরি, এগুলা মানুষ ভুলে যায়নি। তবে আমাদের স্মরণ শক্তি মানুষদেরকে বারবার বলতে হবে বিএনপি কি ছিল। কারণ বিএনপি মানে, আমি তো সোজাসুজি যেটা বললে হয়তো খারাপ লাগবে, বাংলাদেশ নাবালক পার্টি আমি নাম দিয়েছিলাম, যেটা বালক হয়েছে কিনা জানি না, লিমিটেড ক্লাব। এই ক্লাব দিয়ে তো বিএনপির সৃষ্টি। সুতরাং আমি সংসদেও কথা বলি না, কারণ এই 21শে আগস্টের ভয়াবহতা যদি আমরা বলি, সেটা সারা বাংলাদেশের মানুষ এরকম আর দিন যেমন না আসুক, জজ মিয়ার সৃষ্টি করার থেকে শুরু করে নানান কিছু। আজকে যে প্রধানমন্ত্রী যে সেই সময় যে ওনার আবার একই জায়গায় যে কথাটা বলেছে যে আল্লাহ আমাকে হয়তো এই কাজে করার জন্য আমাকে আবার এই বাঁচিয়ে রেখেছিল, এটাই হচ্ছে সত্য কথা। সুতরাং আমি এখানে ভাষা দিয়ে কিছু বলার নাই, বাংলাদেশের মানুষ সবাই জানে, এখানে নতুন কিছু না। আমি মনে করি যে এই দেশ এগিয়ে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে। এটাই আমরা মধ্যমায়ের দেশে আমরা ধাপিত হচ্ছে, সামনে আমরা উন্নত দেশে যাব, এটাই হচ্ছে স্বাভাবিক। জি, আমি একটু সেলিম স্যারের কাছে যেতে চাই। সেলিম স্যার, একটা বিষয় যে আমরা শুনছিলাম যে আমাদের সঙ্গে এবিএম ফজলুল করিম চৌধুরী বলছিলেন, সেই ধারাবাহিকতায় একদিকে হচ্ছে 10টা অস্ত্র, একদিকে 21শে আগস্ট, একদিকে বগুড়ায় বুলেট ভর্তি, একদিকে সাতছড়ির পাহাড়ছড়িতে রকেট লঞ্চার, এইরকম একটা বিষয়। আর আরেক দিকে দেখছি আমরা সেই পদ্মা সেতু থেকে শুরু করে মেট্রো রেল, এই যে সাধারণ মানুষ আশ্রয় প্রকল্প ঘর পাওয়া, নিশ্চয়ই বাংলাদেশের মানুষের বিচার বুদ্ধি রয়েছে, কোন দিকে যাবে স্যার?
ধন্যবাদ আপনাকে। আমি আসলে যে আমাদের ওই যে মাননীয় এমপি সাহেবের কথা শুনতেছিলাম, উনি তো আসলে এগুলি তো অনেক জানে। আমি শুধু আপনাকে শুধু এটাই বলবো, এই যে বাংলাদেশ নামক যে একটা রাষ্ট্রের যে সৃষ্টি হয়েছিল 1971 সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে, আমরা শুধু বলবো যে ঠিক স্বাধীনতা বিরোধী চক্রগুলো এট দ্যাট টাইম থেকে, আমি আপনাকে শুধু একটা উদাহরণ দিই। 10ই জানুয়ারি বঙ্গবন্ধু যখন বাংলাদেশে প্রত্যাবর্তন করে, এটা স্বাধীনতার আরেকটা মূল মাইল ফলক আমি বলবো। তারা তখন চাইছিল যে যুদ্ধ বিধ্বস্ত দেশকে অস্থিতিশীল করে এই স্বাধীনতাকে নস্যাৎ করতে চেয়েছিল। তারই ধারাবাহিকতা 1975 সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। আমি বলবো, আর এই যে কথাগুলো আপনি ইন্ট্রোডাকশনে বললেন, আমাদের ফজলে করিম ভাই বলল, এই যে বাংলাদেশের ভাগ্য এবং আমরা বঙ্গবন্ধুর সেই দেখানো স্বপ্ন, অবশ্যই আল্লাহর বিশেষ রহমত থাকার কারণে আমাদের জননেত্রী শেখ হাসিনা এবং এই শেখ রেহানা, ওনারা আল্লাহ তাদেরকে বাঁচিয়ে রাখেন এবং তারা এই দেশে অনেক দিন 16 বছর পর ক্ষমতায় অধিষ্ঠিত হন। এরপরও যে গ্রেনেড হামলা 21-এ, এবং শুধু গ্রেনেড হামলা না, এটা হয়তো বড় প্রাণনাশের বিরাট একটা প্রকল্প নিয়েছিল। এর থেকে আরো অনেকবার, কতবার এটা আমার মনে নেই, জননেত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের। কিন্তু বাংলাদেশের ভাগ্য এবং উন্নয়ন আজকের যে, আমি বলবো যে মধ্যমায়ের ভিশন 2021, ভিশন 2041, এসডিজি, ডেভেলপিং কান্ট্রি, এবং আমাকে যদি জিজ্ঞাসা করেন এই আশ্রয় প্রকল্প, আমি তো আপনাকে বললামই, এটা তো মানবিক মর্যাদার, মানুষের মানবিক মর্যাদার একদম বটম থেকে আমরা আরম্ভ করেছেন আমাদের জননেত্রী শেখ হাসিনা। আপনি যা সারা পৃথিবীতে বাংলাদেশের যে ইমেজ, আমি আপনাকে কতগুলি, আপনি অলরেডি একটা বলছেন পদ্মা সেতুর হয়তো একটা কি বলবো, ওই যে কিসের এটা কল্পিত একটা, এই যে দুর্নীতির একটা এই জননেত্রী শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে এই পদ্মা সেতু বাস্তবায়ন করা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যুদ্ধ অপরাধীদের এবং বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার প্রতিষ্ঠা করা। এগুলি কিন্তু আমি ওয়ার্ল্ডের কথা বলতেছি আমি বারবার, এবং সারা ওয়ার্ল্ডের, এবং আপনাদের রোহিঙ্গাদের যে আশ্রয় প্রদান এবং ডিজিটাল বাংলাদেশ। আমি এগুলোকে শুধু রেটিং দিতে চাই। সারা পৃথিবীতে বাংলাদেশের স্থান এই 5টা কারণকে যদি আপনি নেন, তাইলে দেখবেন যে সারা পৃথিবীতে এই বাংলাদেশকে আরেকটা উচ্চতার জায়গায় কিন্তু প্রতিষ্ঠিত করে ফেলেছে। আপনি শুধু ইন দ্যাট ব্যাকগ্রাউন্ড, এই যে আমরা এখন ডেভেলপিং কান্ট্রিতে যাচ্ছি, আমাদের ডেল্টা প্ল্যান আছে, এইটা নিয়ে কত ধরনের কনটেক্সট আমাদের আছে। আপনি বললেন যে এই যে বিদ্যুতের কথা বললেন, আমাদের মাননীয় মন্ত্রী, বিদ্যুৎ যদি আজকে না থাকতো, তখন যদি সময় ভাবে সেই কুইগ্রান্টাল বলেন, এটা বলেন, সবাই এটা নিয়ে কি বলবো, এটা নিয়ে বিরাট একটা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। কারণ আমরা আওয়ামী লীগ সরকার, এই জননেত্রী শেখ হাসিনা, উনি এই সরকারই যখন দেখলো যে দূরদৃষ্টি দিয়ে বাংলাদেশকে কিভাবে ভীষণগুলি সেট করা যায়, কখন আমরা মধ্যম আয়ের দেশ হব, কখন আমরা উন্নয়নশীল দেশ হব, কখন উচ্চ মধ্যম আয়ের দেশ হব, কখন আমরা ডেভেলপিং কান্ট্রি হব, আমাদের স্বাধীনতার 100 বছর পূর্তিতে আমরা কখন এই বাংলাদেশকে উচ্চ উন্নত দেশে পরিণত করব, এই স্বপ্ন এবং ডেল্টা প্ল্যান 2100 বছরের যে প্ল্যান, এই স্বপ্নগুলো আমরা সেই আওয়ামী লীগ সরকার থেকে আমরা দেখেছি, এবং শুধু দেখার মধ্যে নাই, আমরা এগুলো আস্তে আস্তে আমরা বাস্তবায়ন করতেছি। আপনি দেখেন আমার আশ্রয়ন এই প্রকল্প, আমাদের এখানে প্রকল্প ডাইরেক্টর আছে, আপনি দেখবেন যে শুধু ভূমিহীন গৃহহীন, আপনি দেখবেন যে যার জমি আছে নিজ জমিতে বাড়ি নির্মাণ, আপনি দেখবেন যে ওই কয়লা, ওই যে নীলফামারীতে বিক্ষুব্ধদের এই যে ঘর দেওয়া বিক্ষুব্ধদের, এগুলো আরম্ভ হয়ে গেছে। কিন্তু আপনি তারপরে দেখবেন যে এগুলো দিয়ে এই লোকগুলোর উৎপাদনশীলতা এমন ভাবে বাড়বে। স্যার, আমার সাথে আমার পরিকল্পনা মন্ত্রী আছে, আয়কর আমরা যেটা বলি ইনক্রিমেন্টাল কস্ট ক্যাপিটাল আউটপুট রেশিও, আপনি দেখবেন যে যাদের কাছকে আশ্রয় না আমরা ঘর বাড়ি দিচ্ছি, তার ছেলে নাতি পতি, এটাকে আমরা বলি এসডিজিটা, আমাদের একটা কনসেপ্ট আছে, নো ওয়ান লেফট বিহাইন্ড।
কেউ আমাদের পিছিয়ে থাকতে পারবে না আমাদের এসডিজিতে। আপনি দেখবেন যাদেরকে এই আমার হিসাব মধ্যে এখানে প্রায় 10 লক্ষ পরিবারকে, সবগুলো অল ইনক্লুডিং করলে 10 লক্ষ পরিবারের কাছাকাছি পরিবারকে কিন্তু আমরা এই গৃহ দিয়ে তাদেরকে প্রোডাক্টিভে আনতেছি। প্রোডাক্টিভে না, আমি অনেক জায়গায় এগুলির সমালোচনা দেখেছি, আমি ওদের কথা বলছেন, এখানে কমিউনিটি সেন্টার হচ্ছে, আমাদের প্রকল্প, এখানে মসজিদ হচ্ছে, কবরস্থান হচ্ছে, পুকুর হচ্ছে, গবাদি পশু হচ্ছে, এবং এদেরকে কিন্তু ট্রি প্ল্যান্টেশন দিচ্ছে, এদেরকে ট্রি প্ল্যান্টেশন করা হচ্ছে এবং এদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তার ব্যবহারিক টেকনিক্যাল, কেউ কাপড় কিভাবে শিলাবে, এটা কিভাবে শিলাবে, অর্থাৎ আয়বদ্ধ সমস্ত দিয়ে তাদেরকে স্বয়ং সম্পূর্ণ করতেছে। এটা আমাদের এসডিজি উন্নয়নে স্যার এটা তো বটেই, কিন্তু আমরা প্রায়শই যেমন আমাদের সঙ্গে এই মুহূর্তে মাহবুব ভাই আছেন, তার কাছে তো মানে যেতে, কারণ ভেতরের কথাগুলো তো তিনি জানেন, কিন্তু আমার এই আপনার কথা শুনতে শুনতে আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, একেবারে আমাদের মাননীয় পরিকল্পনা মন্ত্রী স্যারের থেকে শুরু করে অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম থেকে শুরু করে, আজ থেকে এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে আগামী 20 বছরে আমাদের যাত্রা কোথায় হবে, আমরা কোথায় পৌঁছবো? আবার মনে করিয়ে দিই, জাতির পিতা যখন জীবিত ছিলেন 1974-75 অর্থ বছরে আমাদের প্রবৃদ্ধি অর্জিত হয়েছিল 9.6%। প্রায়শই আমি বলি, মানে এটা কি ভাবা যায় যে 9.6% আমার প্রবৃদ্ধি, সেই ধারাবাহিকতা যদি আমরা ধরে রাখতে পারতাম, আজকে আমার দেশ কোথায় যেত? আর মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে এগিয়ে যাচ্ছেন, আগামী 20 বছরে আমরা কোথায় পৌঁছবো? নিশ্চয়ই পরিকল্পনা মন্ত্রী স্যার আপনি ভাবছেন, ফজলুল করিম স্যার তো আছেন, জাহাঙ্গীর আপনিও আছেন, আমরা শেষ একটা বিরতি নিয়ে কোথায় আমরা থামবো সেটা আপনাদেরকে একটু ফোরকাস্ট করতে বলবো। আমরা নিচ্ছি ছোট্ট বিরতি, এটি নিউজের সঙ্গে থাকুন। দর্শক বিরতির পর আবার আমন্ত্রণ, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ ধাপে চলে এসেছি। সবাই একবার করে সুযোগ পাবো। মাননীয় পরিকল্পনা মন্ত্রী, আপনি সবার শেষে বলবেন, অর্থাৎ শেষ করব আপনাকে দিয়ে, আপনি ভাবতে থাকুন কি বলবেন। আমরা যাব মাহবুব হোসেন। মাহবুব ভাই, এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে বাংলাদেশের গন্তব্য কোথায় গিয়ে থামবে? মাহবুব ভাই। জি, আমাদের যে বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটি চাচ্ছেন, ক্ষুধামুক্ত, দারিদ্র মুক্ত, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে, সেই লক্ষ্যে তো মাননীয় প্রধানমন্ত্রীর মানে ভিশনারি লিডারশিপে সব সেক্টরে কাজ চলছে। আমি যেহেতু আশ্রয়ণ প্রকল্প নিয়ে মানে কাজ করি, আমি আশ্রয়ণ প্রকল্পকে আজকেও আমাদের মুখ্য যেটি বললেন এবং সচিব সাহেব বলে থাকেন যে এটি একটি মাল্টিপ্লেয়ার ইফেক্ট রয়েছে, এবং এই প্যান্ডেমিক সিচুয়েশন আমরা 2240 কোটি টাকা খরচ করেছি এক অর্থ বছরে, এটাও একটা বিশাল ব্যাপার। এবং খাট জমি উদ্ধার হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী সর্বনিম্ন 5 কোটি টাকা দিয়ে বেসরকারি অর্থায়নের তহবিল চালু করেছেন। এখন মাননীয় মন্ত্রী, এমপি সহ সবাই, সরকারি বেসরকারি সংস্থা, কর্মকর্তা সবাই এখানে সামিল হচ্ছেন। এই সকলের সম্মিলিত প্রচেষ্টায় স্বাধীনতার সময় বঙ্গবন্ধুর ডাকে যেরকম একটা সামাজিক আন্দোলন আমাদের মধ্যে সৃষ্টি হয়েছিল, এইবারের এই গৃহ নির্মাণ কার্যক্রমে মাননীয় সংসদ সদস্য সহ সকল শ্রেণী পেশার মানুষ নিয়ে একটা আন্দোলন শুরু হয়েছে, যার জন্য আমরা কাজটা করতে পারছি। কারণ কাজটা করা আসলে অনেক বাধা বিপদের সম্মুখীন হতে হয়, কিন্তু আমাদের মাঠ পর্যায়ে যে নবীন কর্মকর্তা রয়েছেন, ইউনো সাহেব, ডিসি সাহেব, কমিশনার মহোদয় এবং সম্মানিত উপদেষ্টা যারা রয়েছেন উপজেলা পরিষদে, তাদের সকলের সহিত কাজটা চলছে। এবং আগামী যত দিন যাবে, আমার মনে হয় আমি মাননীয় মন্ত্রী স্যার এবং এখানে ডিসি বললেন যে বাংলাদেশের চেহারা সেই উন্নত দেশের দিকে ধাবিত। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এবিএম ফজলুল করিম চৌধুরী এমপি, সমাপনী বক্তব্য। কোথায় গিয়ে বাংলাদেশের গন্তব্য দাঁড়াবে, একেবারে ছোট করে। আমি এক কথাই শেষ করব, আমাদের জীবন দশায় স্বপ্নের বাংলাদেশ আমরা ইনশাল্লাহ দেখে যেতে পারবো, আর বেশি দিন নয়। যেভাবে আমরা এগিয়ে যাচ্ছি জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে এবং সকল সেক্টর, আমি যদি মেনশন করতে যাই, এটা আমাদের গ্রোথ রেট, এসডিজি, বিভিন্ন কিছু
আমাদের পার ক্যাপিটা ইনকাম থেকে শুরু করে নানান সেক্টর, যদি হেলথ থেকে শুরু করে বিদ্যুৎ থেকে যোগাযোগ থেকে নানান কিছু যদি বলি, এটা শেষ হবে না। সুতরাং স্বপ্নের বাংলাদেশ ইনশাল্লাহ দেখে যাব, এবং আমার এটা আর বেশি দূরে নয়, এটাই আমরা ইনশাল্লাহ জননেত্রী শেখ হাসিনার যে নেতৃত্বে যে জিনিসটা আমরা অতি অল্প সময় আমরা। অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। আপনার কাছে যাব। তরুণদের প্রতি আশা অনেক বেশি, তরুণদের কাঁধে দায়িত্ব কিন্তু অনেক বেশি, কারণ অনেক দূর যাওয়া বাকি, যেতে হবে। নিশ্চয়ই অনেক কিছু যোগ করার আছে। জাহাঙ্গীর আলম, আপনি যেটা বলছিলেন, আমাদের তরুণরা তো অবশ্যই স্বপ্ন, যারা আমাদের গার্জিয়ানরা আছেন তারা দেখিয়েছেন, এবং সেটা আমাদের সময়তে সেটা বাস্তবায়িত হচ্ছে। আমরা খুবই আনন্দিত এবং গর্বিত, যেটা আমরা গত 30 বছরে যেটা আমরা ওইভাবে পাই নাই। কিন্তু এই যে 12 বছর আর গত 5 বছর, এই 17 বছরের মধ্যে আমরা যে আধুনিকতা, সারা পৃথিবীর সাথে সাথে বন্ধুত্ব, মানুষের যে মেধাভিত্তিক চিন্তা, এবং নগর গ্রামকে শহর করা, মূর্খকে শিক্ষিত করা, এই যে একটা জিনিস তৈরি হয়েছে, যেটা আমাদের মধ্যে, আমরা অনেক সময় বিদেশে যাওয়ার জন্য আগ্রহ করেছি কাজ করার জন্য, এখন বিদেশিরা আমাদের দেশে কিন্তু রোড গার্ডে কাজ করছে। বিশেষ করে আমাদের গাজীপুর ইন্ডাস্ট্রিতে বলেন বা রাস্তায় বলেন, হাজার হাজার ফরেনার এখানে কাজ করে, আমাদের মানুষ তাকিয়ে দেখে। এই যে একটা স্বপ্ন বাস্তবায়নের মধ্যে যে মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের সরকার যে পরিকল্পিতভাবে, আওয়ামী লীগ সরকার এটা জনগণকে উপহার দিয়েছে, সেটা বাস্তবমুখী করার জন্য যিনি একজন নারী হয়েও আজকে 75-74 বছর বয়স, 17-18 ঘন্টা কাজ করেন, আমরা তরুণরা যে সেটা ফলো করে আমরা যেন আরো বেশি মেধার সহিত কাজ করি, দুর্নীতি, অনিয়ম, নেশা, এসব মিথ্যা যেন আমাদের মধ্যে না আসে। উনি আমাদের মায়ের মতন, উনি যে জীবিত অবস্থায় দেখে যান ওনার সন্তানরা আজকে ভালো আছেন, নিজেরা সহিংসপূর্ণ, নিজেরা কিছু করছেন, পৃথিবীর অন্য দেশের মানুষকে সহযোগিতা করছেন। এ ধরনের একটি পরিকল্পনা, এবং আমাদের যারা গরিবরা ছিল তারা আজকে নিজের বসত বাড়িতে অবস্থান করছেন, এবং তাদের যে মনের শক্তি, স্বাধীনতার যে বঙ্গবন্ধু আমাদেরকে উপহার দিয়ে গেছেন, তারই কন্যা সেটি বাস্তবায়ন করেছেন। আধুনিকতার, সভ্যতা এবং ভদ্রতার মধ্যে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। যেটা আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমার, তারা যে এখানে রোহিঙ্গার মতন অবস্থা ছিল, আজকে আমরা সেটা নয়, আজকে আমরা সিঙ্গাপুর বা ইউরোপের মতন কালচারের মধ্যে এবং সভ্যতার মধ্যে আমরা কিন্তু সেই অর্থনৈতিক দিকে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এটি আমরা ওনার কাছে আরো দোয়া চাই, আমাদের সবার সহযোগিতায় যেন আমরা আধুনিকতাটা মিলে একসাথে, গরিব ধনী সবাই যেন একসাথে শহরে বসবাস। অসংখ্য ধন্যবাদ। সেলিম ভাই, একদম 30 সেকেন্ড সময় পাবেন আপনি। না, থ্যাংক ইউ। আমরা 20 বছর পরে আমাদের যে আজকের যে আলোচনার বিষয়, প্রধানমন্ত্রীর যে ঘোষণা, একজন লোক গৃহহীন থাকবে না। এক কথা আপনাকে বলতে গেছি, 20 বছর পর মানে 2041-এ আমরা উন্নত জাতিতে পরিণত হব। সেখানে আমি বলবো যে যেমন কোনো লোক যেমন গৃহহীন থাকবে না, আমাদের চরম দারিদ্রতার সীমা 1% থাকবে, যেটা মাত্র এটা থাকে। আমাদেরকে, আপনি যদি এই দেশ, এইটা যদি আরো বিভিন্ন প্রকল্পগুলো এখন যেগুলো নেওয়া হচ্ছে, উন্নত দেশের সাথে যদি কমিউনিকেশন ব্যবস্থা সবকিছুই যদি দেখেন, সব জিনিসের মানে সব কার্যক্রম, যেমন মেট্রো রেল থেকে আরম্ভ করে, পদ্মা সেতু থেকে আরম্ভ করে যত ধরনের মেগা প্রজেক্ট আছে, এগুলো যদি বাস্তবায়িত হয়, তাহলে এই বাস্তবায়িতর সুফলের কারণে আমরা সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে 2041। অসংখ্য ধন্যবাদ মাননীয় পরিকল্পনা মন্ত্রী স্যার। একেবারে শেষ করব আপনার কথা দিয়ে। শেষ কথা আপনার, মাননীয় মন্ত্রী স্যার। স্যার বলার আগে আমি একটি তথ্য দিতে চাই, 1 সেকেন্ড। জি প্লিজ। ওই গাজীপুর সিটি কর্পোরেশন মেয়র মহোদয় যেটি বললেন যে পুকুর যেন ভরাট না করে, আমাদের 2 শতক জমিটা আমরা ভূমি ব্যবস্থাপনা ম্যানুয়াল অনুযায়ী কবুলের দলিল করে দিই। কবুলের দলিলের শর্ত হলো বিক্রি করতে পারবে না, হস্তান্তর করতে পারবে না, জমির শ্রেণী আকার প্রকার কোনোভাবে হাত দিতে পারবে না, এবং এক্ষেত্রে সমাজের জনপ্রতিনিধি ওনাদেরও সহায়তা প্রয়োজন। আমাদের পক্ষ থেকে কোনো উপায় নেই ভরাট করার মতো, সুযোগ পাবে না। অসংখ্য ধন্যবাদ। মানে স্যার শেষ করব, সমাপনী বক্তব্যে কি বলবেন? ধন্যবাদ। আমার নতুন করে অ্যাড করার কিছু নেই, ওনারা বলেছেন যে কথা, তার সঙ্গে শুনতে বলতে হয়, অত্যন্ত পজিটিভ একটা অবস্থা সৃষ্টি হয়েছে সাম্প্রতিককালে। এটা পরিষ্কার, এটা কোনো কেউ ক্ষোভে, অপমানে, নিজের অভিমানে দূরে থাকেন সেটার সময় হয়নি। সারা বাংলাদেশে বৃহৎ অংশ মানুষ
80-90 ভাগ মানুষ কাজ করতে চায়, উন্নয়ন চায়, দেশে পরিবর্তন চায়। এটা আমরা যারা মাঠে ময়দানে ঘোরাফেরা করি, মানুষের আচরণ মাথা ঘুরি নাই, সেটা আমার সম্ভব নয়, তবে আচরণ থেকে কিন্তু বুঝতে পারি। তো এখন আমাদের সময় হলো, এই যে পরিষ্কার একটা পথরেখা আমাদের সামনে আছে, শক্তিশালী নেতৃত্ব আছে, অভিজ্ঞ কমিটির নেতৃত্ব আছে, এটাকে কাজে লাগিয়ে তাকে সহায়তা দিয়ে আমাদের জীবনে পরিবর্তন আনা, যাতে করে আমরা আমাদের পূর্বপুরুষগণ, সকল পূর্বপুরুষ এবং অবশ্যই আমাদের মহান নেতা জাতির জন্য বঙ্গবন্ধুর স্বপ্ন, আমাদের সোনার বাংলা বাস্তবায়ন এখন পসিবল, স্বপ্ন নয়, এটা সম্ভব। এইটাকে মনে ধারণ করে আমরা সামনে যাব। আপনাদেরকে ধন্যবাদ এবং ওনাদের প্রতি শ্রদ্ধা আমার এই আলোচনায় আসার জন্য। আমি ব্যক্তিগতভাবে এই আলোচনা উপকৃত হয়েছি। ধন্যবাদ। জয় বাংলা। অসংখ্য ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা সবার প্রতি। দর্শক, এই অনুষ্ঠানটি রাত 1:10 পুনঃ প্রচারিত হয়। দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করতে চাই। শুভরাত্রি।